এই ম্যান্ডেট তাদের কে দিয়েছিল? কোনো ম্যান্ডেট ছিল? বলা হবে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট তো জনগণের আকাঙ্ক্ষাদের অন্তর্ভুক্তিমূলক সমাজ, সকলে অংশগ্রহণ করবে। সেখানে আপনি 33টি রাজনৈতিক দল কোন ভিত্তিতে আপনি জাতীয় ঐক্যমত বললেন? এবং আপনি দেখুন যে এখানে বলা হচ্ছে যে জুলাই সনদে বলা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু অন্তর্বর্তী সরকার সে কি প্র্যাকটিসটা করেছে? রাষ্ট্রপতির ডাক নাম ধরে যেভাবে গালিগালাজ করা হয়েছে, এটা তো অন্য কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে আমরা কোনোদিন শুনি নাই। ফলশ্রুতিতে যেটি হয়েছে যে বিএনপি যদি সেই পূর্বের পুরো সাংবিধানিক কাঠামোই শুধু তাদের দলের সাথে যতটুকু সংস্কার প্রয়োজন সেই জায়গাগুলো শুধু সংস্কারের রাজি, কিন্তু পুরো কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে রাজি না, যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা যায় কিংবা হচ্ছে সেই বিষয়গুলো রাজি না, তখন সেটি আসলে যে বিএনপির যে নির্বাচনের পূর্বে জনগণকে যে আশ্বাস দেওয়া, নির্বাচনের পূর্বে যে সেই আশ্বাস থেকে সরে আসা, এটি আসলে আন্দোলনের মাধ্যমে জনগণকে আবারও জানানো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আমরা এই আয়োজনে রাজনীতির ময়দানে ঠিক যা যা ঘটে যাচ্ছে সেগুলো নিয়েই আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আন্দোলনের রাজনীতি, এবং এ নিয়ে কথা বলবার জন্য দুজন সম্মানিত অতিথি আছেন আমাদের সঙ্গে। আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং আরও আছেন আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও উত্তর সিটির মেয়র প্রার্থী এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি একটু আরিফুল ইসলাম আদিবকে দিয়ে আগে একটু শুরু করতে চাই। যেটি দেখছিলাম যে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে মোটামুটি বিক্ষোভ মিছিল বা সমাবেশের একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে 11 দলীয় ঐক্য। যে প্রশ্নটা সেটি হচ্ছে যে আপনারা জুলাই জাতীয় সনদ অনুযায়ী যে রাষ্ট্র সংস্কারে গঠিত গণভোটের হলো এবং সেটা রায় বাস্তবায়নে যেই কর্মসূচি আসলে শুরু করেছেন বা চালাবেন বলে জানিয়েছেন, সেটি কি আসলে মানে সত্যিকার অর্থেই সরকারকে কতখানি চাপে রাখবে, বা এই আন্দোলনের ফলে ধরেন ভবিষ্যতে সরকার এটিকে কতখানি গুরুত্ব দিয়ে তাদের সংস্কার বাস্তবায়নের জন্য ভেবে দেখবে, বা 11 দলের আন্দোলন আসলে কতখানি গণতান্ত্রিক চাপ সৃষ্টি করবে কি মনে হয়, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে সবাইকে ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যে সরকার আসলে আন্দোলন কিংবা হচ্ছে এই ধরনের জনগণের চাপকে কিভাবে নেয় সেটি একটি বিষয়। প্রথমত বিষয় হচ্ছে যে বিএনপি সরকার গঠনের পূর্বে সেই যেই প্রতিশ্রুতি দিয়েছিল, তার যে রাজনৈতিক অবস্থান ছিল, সেই জায়গার থেকে যে নির্বাচনের ঠিক পরের দিন যে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাওয়া, এবং রংপুরের বিএনপির সমাবেশে তারেক রহমান নিজে বলেছেন যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে আপনারা ভোট দিন, এবং একই সাথে আপনার হচ্ছে এখানে বিএনপির নির্বাচনের পূর্বে নজরুল ইসলাম খান, তিনি তখন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন, তিনিও বলেছিলেন যে গণভোটে হ্যাঁয়ের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও নির্বাচনের আগে বলেছিলেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে এবং গণভোটে হ্যাঁয়ের পক্ষে। এইটা ছিল তাদের সেই সময়ের একটা ধারাবাহিক নানা ধরনের মন্তব্য। তো ফলশ্রুতিতে যখন সরকার গঠন হয়ে গেছে, তখন ঠিক নির্বাচনটা হয়ে গেল 12 ফেব্রুয়ারি। নির্বাচনের পরেই কিন্তু আমাদের বর্তমান সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজ তিনি মন্তব্য করেছেন যে আমরা যদি গণভোটে হ্যাঁয়ের পক্ষে না থাকতাম তাহলে হয়তো নির্বাচন করতো না, আমরা সেই কারণে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ছিলাম। তার মানে এখানে যেহেতু মেজর হাফিজ তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং আমি ইতিপূর্বে যাদের নাম বলেছি তারাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিএনপির সাংগঠনিকভাবে সাধারণত স্থায়ী কমিটির সদস্যরা সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যারা দলের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। কিন্তু আমরা দেখলাম 12 ফেব্রুয়ারির ঠিক পরেই আপনার হচ্ছে সেখানে মেজর হাফিজ যে মন্তব্য করেছেন, আমাদের বর্তমান স্পিকার, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও গণভোটের রায় নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। তো এবং সেই জায়গায় সর্বশেষ সরকার কিন্তু যে নির্বাচন, এখানে কিন্তু দুটি নির্বাচন একসাথে হচ্ছে, একটি জাতীয় নির্বাচন এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এর প্রেক্ষিতে গণভোট হয়েছে। এবং সেই গণভোটে আপনার এখানে যে 19টি যে মৌলিক সংস্কার, যেগুলো আসলে আমাদের এক্সিস্টিং সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক হয়, সেই জায়গা থেকে এই মৌলিক পরিবর্তনগুলো করার জন্য আসলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এবং সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই পরিবর্তনগুলো করতে হবে। কিন্তু আপনি যখন গণভোটের
রায় অনুযায়ী সেই জায়গাগুলোতে কাজ করবেন না, তখন আসলে সেটি আসলে কোনো ধরনের খুব বেশি ফলপ্রসূ সংস্কার হবে না। এবং যেটা হয় যে আমাদের দেশের সাংবিধানিকভাবেই প্রধানমন্ত্রী সর্বেসর্বা থাকেন। এখানে রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য হওয়া কিংবা এখানে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়, রাষ্ট্রের জনগণের অধিকার রক্ষা করেন, নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন কিংবা অন্য যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আলাদা স্বাধীনভাবে খুব বেশি ওয়ার্ক করতে পারে না। ফলশ্রুতিতে যেটি হয়েছে যে বিএনপি যদি সেই পূর্বের পুরো সাংবিধানিক কাঠামোই শুধু তাদের দলের সাথে যতটুকু সংস্কার প্রয়োজন সেই জায়গাগুলো শুধু সংস্কারের রাজি, কিন্তু পুরো কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে রাজি না, যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা যায় কিংবা সেই বিষয়গুলো রাজি না, তখন সেটি আসলে যে বিএনপির যে নির্বাচনের পূর্বে জনগণকে যে আশ্বাস দেওয়া, নির্বাচনের পূর্বে যে সেই আশ্বাস থেকে সরে আসা, এটি আসলে আন্দোলনের মাধ্যমে জনগণকে আবারও জানানো এবং বিএনপিকে এই পুনরায় গণভোটের রায়ের প্রতি তারা যেন মানে এই ধরনের যে বিরোধটা আসলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে ছিল, সেই বিরোধটা মেটাতে মানে সংসদীয় প্রক্রিয়াটা কি যথেষ্ট ছিল না বলে আপনাদের কাছে মনে হয়েছিল? সংসদে তো আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্র, এখানে একটি ত্রুটি আছে। জি, ত্রুটিতে হচ্ছে যে আপনি অনেক সময় দেখা গেছে যে শুধুমাত্র এইবার ব্যতিক্রম করছে, প্রায় অলমোস্ট 50% জনসমর্থন নিয়ে এবার বিএনপি 2/3 মেজরিটি করছে। তার পূর্বে সাধারণত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ 40.something নিয়ে তো মনে হয় 2/3 মেজরিটি হয়েছিল, বা আপনার এর পূর্বের যে জায়গাটি আসছে। আপনি যদি দেখেন যে সংসদে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু নির্বাচিত হয় সাধারণত বিদ্যমান সংবিধানের আপনার আলোকে আইন প্রণয়নের জন্য। কিন্তু আমাদের দেশে যেটা ঘটে গত 54 বছরে আওয়ামী লীগ এবং বিএনপি যারাই যখন ক্ষমতায় গিয়েছে, বিশেষ করে 2/3 মেজরিটি নিয়ে যখন গিয়েছিল, তখন তারা ওই সংবিধানের অনেক কিছুই দিয়েছে তাদের দলীয় নীতি অনুযায়ী বারবার সংশোধনী নিয়ে আনছে। আওয়ামী লীগের সময় যেই জিনিসটা আপনাকে মনে হয়েছে খুব সংবিধান মতন, বিএনপির সময় আবার সেই জিনিসটা মনে হচ্ছে পুরো অসাংবিধানিক। পুরো আওয়ামী লীগের 17 বছরে আওয়ামী লীগ বারবার বলছে যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই, আমরা এটি সংবিধানের বাহিরে আমরা যেতে পারবো না। 14 সাল থেকে টানা এগুলো বলে আসছে। কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি শুধু না, বিএনপি জামাত থেকে প্রায় অধিকাংশ দল এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনের জন্য আন্দোলন করছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার তো একটা সময় নির্বাচন সংবিধানে ছিল। তাহলে এই যে একটা বেসিক জায়গাটা, যে আপনি বিএনপি যখন থাকে তখন তারা আবার 91 সালের আগে কথা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আনবে। বিএনপি 91 থেকে 93 94 পর্যন্ত তারা সেটা সংবিধান অন্তর্ভুক্ত করে না। যখন আওয়ামী লীগ জামাতের চাপে পড়ছে, অর্থাৎ আপনি সংবিধানের দিকে যদি তাকান, আওয়ামী লীগের আমলে মনে হবে এই জিনিসটা সঠিক, আবার ঠিক বিপরীতে ওই জিনিসটা সঠিক না। জাস্ট সবচেয়ে মানে হাস্যকর যে বিষয়টা, যে আমাদের বর্তমান যে আইনমন্ত্রী, ঠিক আছে, তিনি কিন্তু আগের সরকারের সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমি এই বিষয়ে আরো শুনবো, আমি একটু ঠিক আছে। তো সেই জায়গাটায় ওই সময় উনি যেটা ডিফেন্ড করছেন, আজকে সেই একই জিনিস তিনি বাতিলের জন্য সংসদে দাঁড়িয়েছেন। জি, এই বিষয়টা নিয়ে আসবো। আমি একটু মাহবুব আজিজের কাছে আসি। যেটি নিয়ে আসলে কথা বলছিলাম যে আমরা দেখলাম যে জামাতে ইসলামের আমির তিনিও বলছিলেন সোমবারে যে গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে এবং প্রয়োজন হলে আবারও জীবন দিতে প্রস্তুত আছেন। মানে এরকম একটা পরিস্থিতিতে আসলে চলে গেছে জিনিসটা। তো সেই জায়গা থেকে আমরা যেটি দেখছি যে বিএনপি বলছে যে জুলাই সনদের প্রত্যেকটা অক্ষরও বিএনপি আসলে বাস্তবায়ন করবে, কিন্তু মানে পরিস্থিতিতে যেটা বোঝা যাচ্ছে যে বিএনপি হয়তো নিজেদের মতন করে তাদের সংস্কার যেই বাস্তবায়ন সেটি হয়তো তারা করতে চাইছে, সেটা 31 দফা বলি বা ইশতেহার বলি, অন্যান্য যে বিষয়গুলো আসলে সেখানে আছে। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই মাহবুব আজিজ, যে এরকম একটা বৈশ্বিক সংকটের সময়ে সরকারকে আলটিমেটাম দেওয়াটা মানে বিরোধী দলের পক্ষ থেকে মানে কতটা বিচক্ষণতার মাধ্যমে তারা এই কর্মসূচিটাকে ডিক্লেয়ার করছে, কি মনে হয় আপনার, একটু জানতে চাই। ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, আদিব সাহেব যে বললেন যে সেই শেষ কথাটা দিয়ে আমি শুরু করি, যে আওয়ামী লীগের আমলে যা সঠিক তা কিন্তু বিএনপির আমলে সঠিক নয়, এটা উনি বললেন। তো তার সাথে যুক্ত করা যায়, এটা ঠিক, একেবারে ঠিক কথা, যে আমরা তো এই পরস্পর মুখোমুখি সংঘর্ষটা দেখে অভ্যস্ত। সাথে কিন্তু আরেকটি সত্য যুক্ত হয়েছে, অন্তর্বর্তীকালীন আমলেও তা সঠিক নয়। অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি যা করবে, অন্তর্বর্তী যে সরকারটি ছিল সে নতুন একটি ধারণা যুক্ত করতে চাইল, এবং সেটাই হচ্ছে তারা জাতীয় ঐক্যমত
তৈরি করলো এবং সেটা কি করলো 33টি রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্যমত তৈরি করলো। এটা অন্তর্বর্তী সরকার চাইলো এবং এটাই তারা পাশ করে ফেললো। এই ম্যান্ডেট তাদের কে দিয়েছিল? কোনো ম্যান্ডেট ছিল? বলা হবে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট তো জনগণের আকাঙ্ক্ষাদের অন্তর্ভুক্তিমূলক সমাজ, সকলে অংশগ্রহণ করবে। সেখানে আপনি 33টি রাজনৈতিক দল কোন ভিত্তিতে আপনি জাতীয় ঐক্যমত বললেন? এবং আপনি দেখুন যে এখানে বলা হচ্ছে যে জুলাই সনদে বলা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তৈরি করা হবে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু অন্তর্বর্তী সরকার সে কি প্র্যাকটিসটা করেছে? রাষ্ট্রপতির ডাকনাম ধরে যেভাবে গালিগালাজ করা হয়েছে, এটা তো অন্য কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে আমরা কোনোদিন শুনি নাই। তাহলে সেটা সরকারের কাছ থেকে এক ধরনের পৃষ্ঠপোষকতা পাওয়া গেছে যে এইভাবে একজন বয়স্ক মানুষকে আপনি তার কাজ নিয়ে আপনি সমালোচনা করেন, আপনি একদম ডাকনাম ধরে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে আপনি তখন কথা বলবেন। এবং প্রধান উপদেষ্টা কয়দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন? কোনো রাষ্ট্রাচারকে তিনি মেনেছেন? তিনি বলছেন ক্ষমতার ভারসাম্য তিনি তৈরি করবেন না, তিনি কতখানি ক্ষমতার চর্চা করে গেছেন। অর্থাৎ যখন যেই ক্ষমতায় যায় তখন সেই রাবণ হয়ে যায়। এবং সেটাই আমরা দেখতে পেলাম যে এখানে আপনি দেখুন যে 180 ডিগ্রি বিএনপি সরে যাওয়া, ভাই বললেন যে নির্বাচনের পরে 180 ডিগ্রি সরে গেছে। জি, তা কেন? আমরা তো নির্বাচনের ঠিক 15 দিন আগে বিএনপিকে দেখলাম মুক্তিযুদ্ধের পক্ষে একদম সগর্বে দাঁড়াতে। সুস্পষ্টভাবে তারেক রহমান বললেন যে এই দেশ বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সকলের সমান মর্যাদা থাকবে এই দেশে। তাহলে এটি কি বার্তা দেয়? এবং সেই বার্তাটি সরাসরি জামায়াতের রাজনীতির বিরুদ্ধে। জামাত যে সাম্প্রদায়িক রাজনীতি করে, সেই সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যখন এনসিপি গিয়ে যুক্ত হয় তখন তো একটা বিভাজন আমরা দেখতে পেলাম। বিভাজনটা আপনারা বলতে পারেন যে বিএনপি জামাতের ঐক্য তো আমরা বহুদিন ধরে দেখে এসেছি। এটাও সত্য, যখন বিএনপি জামাতের ঐক্য থাকে তখন তো আওয়ামী লীগ থাকে মাঠে। আওয়ামী লীগ যখন নাই, একটা বিরাট শূন্যতা, কিন্তু এই শূন্যতার সময় অনেকটা প্রীতি ম্যাচের মতোই তো হয়ে গেল বিএনপি এবং জামাত জোটের এই যে ভোট যুদ্ধ। সেই প্রীতি ম্যাচে একটা পর্যায়ে কিন্তু যতখানি বাড়িয়ে নেওয়া যায়, স্বার্থও তো থাকে, সেই প্রীতি ম্যাচের স্বার্থেই কিন্তু আমরা দেখতে পেলাম যে 3 থেকে 7% যে ভোট জামাতের, সেটা 36%-এ পরিণত। অর্থাৎ এই জায়গায় সরকারি পৃষ্ঠপোষকতা যা ছিল, আমরা সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে তার মানে জামায়াতের পক্ষে আসলে এবার যে ভোট ব্যাংকটা গিয়েছে সেটা আওয়ামী লীগ না থাকার ফলে একটা অংশ তো গেছেই। আওয়ামী লীগ না থাকার, আপনি যখন বড় একটা পার্টি থাকবে না, তার বিপুল উপস্থিতি তো সবসময় আমরা এই দেশের মুক্তিযুদ্ধে যে প্রধান রাজনৈতিক দল যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তাকেই আমরা বলছি যে, এবং তার নিশ্চয়ই সঙ্গত কিছু কারণও আছে, তাদের পক্ষ থেকেও অনেক ধরনের নেতিবাচক আচরণ আছে, তাদের কোনো অনুতাপ আমরা দেখিনি, সেটা আলাদা প্রসঙ্গ। এবং সেই ক্ষেত্রে সরকার সেই প্রসঙ্গগুলোকে সামনে আনতে পারত। তা না করে একেবারে শুরুতেই কিন্তু যে না, যখন 32 নম্বর ভাঙা হচ্ছে, প্রধান উপদেষ্টা বলছেন যে তার মেয়েকে জিজ্ঞেস করেন কেন ভাঙেন। এটা কি কোনো সরকার প্রধানের উক্তি হতে পারে? এই বাড়িটির সাথে আমাদের জাতির ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু স্মৃতি জড়িত। এটা কোনো ব্যক্তির বাড়ি আর নয়। এবং সেইটা এভাবে ভাঙচুর হয়ে যাবে এবং সেটা কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকবে। এইটা আমাদের প্রজন্মের সামনে, নতুন মানুষের সামনে, দেশের সামনে আসলে কি বার্তা দেয়? কি বিধ্বংসী বিভাজনের সংস্কৃতি আমাদের এইখানে। এবং সেটা কিন্তু আওয়ামী লীগও করেছে, যখন বেগম খালেদা জিয়াকে তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হলো। অর্থাৎ এই যে একে অপরের ভাঙচুরের যে সংস্কৃতি, সেখানে কিন্তু অন্তর্বর্তীও ঢুকে গেল। এবং সেটা তো তাদের দরকার ছিল না। তারা তো কিছু কালের জন্য এসেছিল এবং কিছু সংস্কারের কথা তারা বলেছিল। তারা জাতীয় ঐক্যমত্য কমিশন করলো এবং 6টি সংস্কার কমিশনের কথা বলল। সেটা বিধান সংস্কার ছাড়া অন্য কোনো বিষয়ে তারা এক চুল পরিমাণ নড়ল না। আপনার নারী সংস্কারের কথা মনে আছে? নারী সংস্কার কমিশন কিন্তু হিমাগারে চলে গেল। একদিন পর সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে সাম্প্রদায়িক শক্তি সেখানে খুব অশালীন আক্রমণ করলো। তো সেই কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী ঠিকমতো কাজ করেনি, বরং স্বাস্থ্য উপদেষ্টার নামে যাকে দেওয়া হলো, গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি, সেই তার যে ন্যাক্কারজনক ভূমিকা, অদক্ষতা আমরা দেখলাম। আমাদের 194 জন শিশু নিহত।
টিকা না দেওয়ার কারণে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকে কে দিয়েছে এবং তার কি অভিজ্ঞতা ছিল? অর্থাৎ এই উপদেষ্টাবৃন্দ অনেকেই আমাদের যেভাবে পেরেছেন সেভাবে আমাদেরকে একটা খাদের কিনারে নিয়ে গেছেন, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের বিরোধী দল এবং সরকারি দল কেউই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত কাজ নিয়ে কোনো প্রশ্ন করছে না। সংসদে আমরা এই সমস্ত প্রশ্ন দেখছি না, আমরা সংসদে শুধু জুলাই সনদ নিয়ে কথা শুনছি, যেন মানুষের জীবনের চেয়েও জুলাই সনদ ক্ষমতার ভাগবাটোয়ারা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে জি, অনেক ধন্যবাদ। আমি আরো আরেকটা প্রশ্ন আছে, আমি একটু করেই যাই, যেহেতু আওয়ামী লীগ প্রসঙ্গে কথাটা আসলোই, মাহবুব আজিজ আপনার কাছ থেকে জানবো এসে যে ইন্টারিম গভর্নমেন্টের কথা আপনি বলছিলেন, তো সেই জায়গা থেকে মানে আওয়ামী লীগ ইস্যুতে যখন কথা আসে, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটা বিএনপি আসলে কেন বহাল রাখলো, এই নিয়ে আপনার মন্তব্য শুনবো। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। মাহবুব আজিজ, যে প্রশ্নটি আসলে রেখে গিয়েছিলাম, যে আমরা দেখেছি কিছুদিন আগে যে বিলটি আসলে পাশ হয়েছিল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল, এবং সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠন সেগুলোর কার্যক্রম নিষিদ্ধই থাকলো। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের এই যে সিদ্ধান্তটা, সেটা আসলে বিএনপি এই পর্যায়ে সেটা কেন বহাল রাখলো, কি মনে হয় আপনার, একটু জানতে চাই। দেখুন, বিএনপি 133টি যে অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার তার 18 মাস আমলে করেছিল, তার 20টির মতো অধ্যাদেশ তারা পাশ করেনি, মানে আইনে পরিণত করেনি। এটা নিয়েই কিন্তু অনেক বাহাস চলছে। এর মধ্যে আছে গুম, মানবাধিকার, দুদক, রাজস্ব ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কিন্তু দুই দলের মধ্যে বিরোধ দেখতে পাচ্ছি। এবং সরকারি দল তার একটা ব্যাখ্যা দিয়েছে যে তারা এটাকে আনবে আগামী অধিবেশনে এবং খুব শক্ত করে আনবে। কিন্তু কেনই এই আইনটি শক্ত করে রাখার আগে কেন চলে যেতে হবে, এই ব্যাপারে কিন্তু খুব সুযুক্তি বলে মনে হয় না। কারণ 12 তারিখের পরে গুম বলে আর দেশে কিছু নাই, যেই গুমের সবচেয়ে বেশি শিকার ছিল বিএনপি। কাজে এখানে অনেক ধোঁয়াশা আছে, একটি ক্ষেত্রে ধোঁয়াশা নেই, এত কিছুতে ধোঁয়াশা আছে, অনেক তর্কাতর্কি আমরা দেখছি। এই আওয়ামী লীগের নিষিদ্ধতার প্রশ্নে কিন্তু আপনি দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার এটা করলো, তারা এটাকে তারা আইনে পরিণত করে দিল। আগে আওয়ামী লীগ করলে জেলে যেতে হতো না, এখন আওয়ামী লীগ যদি কেউ প্রকাশ্যে করে তাকে কিন্তু জেল পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে। তো এই বিষয়টি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই যে সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের একটা সমবায়ী ঐক্য আছে। সমবায়ী ঐক্যটা হচ্ছে যে তোমার শত্রু আর আমার শত্রু কমন, তা আমি আর তুমি বন্ধু। বিএনপি ও জামাত যেহেতু তারা দীর্ঘকালের সখ্য, শুধু তাই নয়, তাদের নানান রকম যতই আমরা এখন রাজনৈতিক দূরত্ব দেখি না কেন, আওয়ামী লীগ উপস্থিত হলে কিন্তু সমীকরণ সম্পূর্ণ অন্যরকম হয়ে যেত। তখন এমনও হতে পারতো যে বিএনপি জামাত হয়তো আবারও জোট হতে পারত, কারণ ভোটের প্রশ্ন যেখানে। কাজে এই সব কিছু এটা ভোটের সমীকরণ ছাড়া আর কিছু বলেই মনে হয় না। যদিও এখানে আমরা গণ অভ্যুত্থানের সত্যটি ভুলে থাকছি, থেকে এই কথাগুলো বলছি, কিন্তু গণ অভ্যুত্থানের সত্য যদি আমরা সামনে আনি তাহলে কিন্তু এখানে আওয়ামী লীগের প্রশ্ন অনেক বড়, এবং সেক্ষেত্রে তাদের নেতৃত্ব কিভাবে এটাকে মোকাবেলা করবে এটা আরেকটা প্রশ্ন। সেই প্রশ্নটাকে রেখেও যেই কর্মী সমর্থকরা হত্যার সঙ্গে জড়িত ছিলেন না, তারা কি রাজনীতির বাইরে থাকবেন এবং কতদিন তারা থাকবেন, কি উপায়ে থাকবেন? প্রায় 3 কোটি 4 কোটি লোক। আপনি দেখুন যে সর্বশেষ গ্রাহ্য যে নির্বাচনগুলোতে সেখানে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির ভোট প্রায় সমান সমান 40% করেই তারা পেয়েছে। তো সেই ক্ষেত্রে এত বিপুল সংখ্যক মানুষকে আপনি কতদিন সমাজের বাইরে রাখবেন? এই বিভাজিত রাজনীতি কৌশলটাও কিন্তু অন্তর্বর্তীকালী সরকারের আবিষ্কার। তারা চেয়েছে আওয়ামী লীগকে একদম সমাজের বাইরে রেখে তাদের পছন্দ, মন পছন্দের, সেটা আসলে কতখানি কার্যকর হবে পরবর্তীতে সেটা হয়েছে প্রধান বিরোধী দল হিসেবে এখন জামাত, যেটা চিন্তাই করা যায়নি কোনোদিন, এবং প্রায় তারা বিজয়ী হবার মতো একটা হাইপ তুলে ফেলেছিল অনলাইনে, আপনি মনে পড়ে ইলেকশনের আগে। তো সেই জায়গায় এত বড় একটা শক্তির উত্থানের পিছনে অবশ্যই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয়ের হাত দেখি। জি, অনেক ধন্যবাদ। আমি একটু আরিফুল ইসলাম আদিব আপনার কাছে আসি। যেহেতু আওয়ামী লীগ ইস্যুতে একটা কথা আসলে চলে আসলো, আমরা দেখছিলাম যে গতকালকে একটা ভিডিও বেশ ছড়িয়ে পড়েছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ, এবং এইটা নিয়ে অনেক হট্টগোল আসলে তার বাসার বাইরে আমরা দেখতে পেয়েছি। এবং ওখানে যারা ছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে, মানে প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের দোসরের বাসায় আসলে এনসিপির নেতার কাজ কি? কারণ দেখা যাচ্ছে যে সংসদে দাঁড়িয়ে আপনারা, মানে এনসিপির যারা এমপি আছেন তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, আবার আওয়ামী লীগের দোসরের বাসায় আসলে যাচ্ছেন। মানে এটা কি নতুন রাজনৈতিক মেরুকরণ কিনা? কারণ অনেক জায়গায় গুঞ্জনও দেখছি যে তিনি হয়তো আপনাদের যে সিটি কর্পোরেশন নির্বাচন আছে সেখানে এনসিপির প্রার্থী হতে পারেন কিনা, একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। একই সাথে আপনি যদি মঞ্জুর আলমের যদি আরেকটু বিস্তৃত পরিচয় দিয়ে দিতেন তাহলে বিএনপি থেকেই আপনার বক্তব্যের মধ্যে আসলে অ্যানসারটা পাওয়া যেত। প্রথমত দেখেন, সাবেক মেয়র উনি কিন্তু 2015 সালে 10-এ বিএনপি সমর্থিত নির্বাচন করে আওয়ামী লীগের সময় তিনি কিন্তু মেয়র নির্বাচিত হয়েছেন। 15 পর্যন্ত তিনি মেয়র ছিলেন। এরপরে 18 এবং 24-এ সম্ভবত আওয়ামী লীগ থেকে মনোনয়নের চেষ্টা করছিলেন, তিনি মনোনয়ন পাননি এবং মেয়র থাকাকালীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন, কিন্তু তিনি অফিশিয়ালি কখনোই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন না। দ্বিতীয়ত বিষয় যেটি হচ্ছে যে আপনার মেয়র মঞ্জুর এই যে নির্বাচন হলো, সদ্য সাবেক যে নির্বাচন 26-এ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে নির্বাচনে বিএনপির যে আসলাম চৌধুরী তার নির্বাচনে ক্যাম্পেইন করছেন এবং আমাদের বেগম খালেদা জিয়া তার মৃত্যুর পরে মেয়র মঞ্জুরের আয়োজনে খালেদা জিয়ার জন্য শোক সভার আয়োজন হয়েছে, সেখানে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এটা কিন্তু এই লাস্ট 6 মাসের ভিতর অ্যাক্টিভিটিস। তাহলে যাকে নিয়ে বিএনপি হচ্ছে প্রোগ্রাম করতেছে, নিয়মিত রাজনৈতিক কর্মসূচি করতেছে, সেই একই লোকের আপনি যখন হচ্ছে অন্য কোনো দল তার সাথে যদি সৌজন্য সাক্ষাৎ করে, এটা কোনো প্রোগ্রামও না, চট্টগ্রামে গেছে তার সাথে হয়তো দেখা করছে, সেটাই হচ্ছে আপনি হচ্ছে বাহিরে কিছু লোকের হচ্ছে আমার মনে হয় সেখানে যদি এনসিপি নেতা উনি যদি এটি পরিষ্কার করতেন তাহলে এত আর হট্টগোল হতো না। না, এটি যারা ছিল তাদের অধিকাংশ যুব দল এবং ছাত্র দলের ছেলেপেলেরা ছিল। তাহলে এই প্রশ্ন আপনি আমির খসরু মাহমুদ চৌধুরীর করেন, বুকের পাটা থাকলে, সারা জীবন তো শুধু নেতাদের পিছনে দৌড়ায় হচ্ছে জোতা খুয়েছেন, আপনি এই প্রশ্ন আপনার তারেক রহমানকে করেন, আপনি তো নির্বাচনে তাকে তো আপনি আপনারাই তো হচ্ছেন ওখানে হচ্ছে তার বিষয় হচ্ছে আপনি একটা পজিশন নিছেন। যদি সে তার যদি সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতো কিংবা হচ্ছে একেবারে যেটি ডিসিশন মেকিং এর যে জায়গাটি, তাহলে তো ওইখানে বিএনপি তো তাকে এইভাবে এই রাজনৈতিক কর্মসূচিগুলো তো তাকে হচ্ছে করতে দিত না। তো ফলশ্রুতিতে এটি যেটি করছে যে বিএনপি শুধুমাত্র যারা হচ্ছে সমাজের এখন পলিটিক্যালি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ লোক আছে, এরা কোনোভাবে যদি বিএনপি না করে অন্য কোনোভাবে এনসিপির সাথে যোগাযোগ রাখে, তাদেরকে হচ্ছে নানাভাবে হচ্ছে এই বাধা প্রদান করা হচ্ছে। এই রিসেন্টলি ঘটনা, শরীয়তপুরে জেলা আইনজীবী সমিতি নির্বাচন হবে, সেখানে মানে ওই শরীয়তপুর জেলা আইনজীবী বিএনপির যে ফোরাম, ওই ফোরামের সাবেক সভাপতি ছিলেন। তো উনি অভ্যুত্থানের পরে বিএনপি ওনার কাছে কোনো কারণে ভালো লাগে না, উনি এনসিপিতে যোগদান করছেন। এই গত পরশু যে নির্বাচন হয়েছে শরীয়তপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে, তিনি একজন বিজ্ঞ আইনজীবী এবং বিএনপিরই দেখা গেছে বহু আইনজীবীরা তার হাত ধরে দেখা গেছে যে ওখানে কাজ শিখছে। তিনি যখন ওই সভাপতির মনোনয়ন তুলতে গেছেন, তাকে গলা ধাক্কা দিয়ে পুরো ওখান থেকে বের করে দিছে, মনোনয়ন পর্যন্ত তুলতে দেয় না। পরবর্তীতে ওই নির্বাচনে বিএনপি প্রায় 8 থেকে 10টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বিএনপি জয় হয়েছে। তাহলে এই যে ধরেন বিএনপি, যে মাহবুব আজিজ ভাই একটু আগে বলছিলেন যে সরকার গঠনের পর থেকে আসলে গুম হয় না, আপনি জাস্ট এই ঘটনাটা যদি হিসেব করেন যে একটা নির্বাচনে জাস্ট পেশাজীবী একটা নির্বাচন, যেটা কোনো রাজনৈতিক খুব বেশি আপনার পদ পজিশন নয়, সেই নির্বাচনে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। যদি তাকে মনে হতো যে না ধাক্কা দিয়ে তাকে সরানো গেছে, তাহলে তো সরানো হতো। এই আচরণই তো কয়দিন পর গুমের আচরণে বিএনপির রূপান্তর হবে, যে না তাকে আসলে 1-2 দিন গুম না রাখলে নির্বাচনে তাকে হচ্ছে সরানো যাবে না। এই আচরণ তো হচ্ছে বিএনপির সেই আচরণের দিকে দাবিত হবে। জি, একটা বিরতি নিয়ে আসছে দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আজকে আমাদের আলোচনার যে বিষয় আন্দোলনের রাজনীতি, সেই জায়গা থেকেই আরিফুল ইসলাম আদিব আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। যে বিষয়টা আসলে বলছিলাম যে সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, এটি আপনাদের যে অ্যালায়েন্স জামাতের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে এবং আন্দোলনের মুখে বিএনপি বাধ্য হবে এরকম কথাই আসলে তারা বলছে। মানে প্রশ্ন হচ্ছে যে ধরেন অধিবেশন যেই কার্যদিবসগুলো চলছে সেটির তো খুব বেশি দিন হচ্ছে না, 7-8 দিন বা এরকমই হয়তো হবে। তো এর আগেও যে প্রশ্নটি আসলে রেখেছিলাম যে সংসদীয় প্রক্রিয়াটাই কি যথেষ্ট ছিল না, আন্দোলনের প্রয়োজনটা আসলে কেন হলো? ধন্যবাদ। আবারও আপনি শেষ মুহূর্তে যে বিষয়টি করছেন যে দেখেন, আপনি যদি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পুরো এই 2 মাসের সরকারের আচরণগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আমরা এখানে সুস্পষ্টভাবে সরকারের যে ভবিষ্যতে মানে সে যে আরও বেশি গণতান্ত্রিক, আরও বেশি দেশের প্রতি দায়বদ্ধশীল আচরণ করবে সেটার কোনো নজির আমরা দেখি না। আপনি দেখেন বিএনপি যেই নির্বাচনের পূর্বে তার যে 31 দফা দিচ্ছিল, সেই 31 দফার আমি জাস্ট একটু অ্যাটাচ করে বলি যে 3 মিনিট। 1 নম্বর তার ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন। এখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলতেছেন যে সংবিধান কোনোদিন সংস্কার হয় না, এটা মুলতবি স্থগিত হয়। তাদের 5 নম্বরে ছিল অনূর্ধ্ব 2 বার মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ হবে। উচ্চকক্ষ প্রবর্তন ছিল 6 নম্বরে তাদের দফার। 9 নম্বরে ছিল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং শক্তিশালীকরণ, এবং 10 নম্বরে ছিল বিচারপতি নিয়োগের। এটা তাদের সেই জিনিসগুলাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশগুলো করা হয়েছিল যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য, যাতে রাষ্ট্রের সরকার প্রধান যদিও স্বৈরাচার হইতে চায় তার এই প্রতিষ্ঠান অন্তত নাগরিকদের নিরাপত্তা দিবে। একই জিনিস হচ্ছে আমরা আজকে বিএনপিকে দেখতেছি যে তারা সেই নিজেদের দেওয়া কথা সেখান থেকে নিজেরা সরে আসছে। তাদের দেওয়া প্রস্তাবনায় ছিল যে স্থানীয় সরকার কখনোই হচ্ছে তারা আসলে সরাসরি নির্বাচনে দিয়ে দেবে, এটা জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এখন তারা আইন করতেছে যে মন্ত্রণালয় সরকার চাইলে যে কোনো মুহূর্তে নির্বাচিত প্রতিনিধি, আগের আইনটা ছিল ধরেন ঢাকার কিংবা বাহিরের কোনো স্থানীয় কেউ নির্বাচিত হয়েছে, তাকে আপনি সে মৃত্যু ছাড়া অথবা কোনো ধরনের তার দুর্ঘটনা ছাড়া তাকে সরানোর কোনো আইন ছিল না। এইবার তারা সংসদে কি আইন পাশ করছে যে নির্বাচিত হইলেও যে কোনো সময় চাইলে সরকার তাকে সরাইয়া দিতে পারবেন। তাহলে তো স্থানীয় পর্যায়ে নির্বাচনের তো ধরেন আপনার আর কোনো এটার কোনো শক্তিশালী কোনো হচ্ছে এটার মানে একজন নির্বাচিত প্রতিনিধি তাকে সরকার চাইলে স্থানীয় সরকার থেকে সরাই দিতে হবে। এই বিলগুলো তারা করতেছে। এখন আপনি বলতে পারেন যে সরকারে আপনারা কতদিন বিশ্বাস করবেন? আপনি দেখেন বিএনপি তার রাজনৈতিক জার্নিতে 1990-এর আগে যে আন্দোলনে যে 3 জোটের রূপরেখা ছিল, সে ক্ষমতায় এসে সেই 3 জোটের রূপরেখার কোনো বাস্তবায়ন তো দূরের কথা, সেই বিচ্যুতি করছে। 2001 থেকে 6 সালে তারা ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তাদের নিজস্ব লোক কিভাবে রাখবে, KM হাসানকে 2 বছর বিচারপতিদের বয়স বাড়ায়া হচ্ছে একটা রাজনৈতিক সংকটের দিকে দেশের দিকে দিচ্ছে। এইবার হচ্ছে আবার সেই তৃতীয়বার জনগণ তার সে কয়বার হচ্ছে জনগণকে হচ্ছে বারবার প্রতারিত করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যতগুলো প্রতিষ্ঠান আছে আপনি যদি নিয়োগ প্রক্রিয়া দেখেন, সে আসার পরেই আপনার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যাকে হচ্ছে সেই নিয়োগটা যে প্রক্রিয়া হয়েছে অনেকটা বাধ্য হয়েছেন বলতে, সেটা হচ্ছে আসলে বিসিবিতে এখন যে প্রক্রিয়া অ্যাডহক কমিটি হয়েছে, 6 জনের 11 জনের কমিটির ভিতরে 5 জনই সরাসরি, 4 জন মন্ত্রীর ছেলে, 1 জন মন্ত্রীর ওয়াইফ, অর্থাৎ 50% তার দলীয়করণ করছে। এই জায়গা থেকে আপনি সরকারকে যত সময় দিবেন সে সময় নিয়ে আরো শক্তিশালী হয়, আরো বেশি তার হচ্ছে কর্তৃত্বপরায়ণ হয়। অনেক অনেক ধন্যবাদ মাহবুব আজিজ। আপনার কাছে আসি, যেমন আমরা দেখছিলাম যে বিরোধী দল জীবন দেবার মতন প্রস্তুতিও আসলে তারা নিয়ে রেখেছে, মানে সিচুয়েশনটা কি এরকম গড়ালো কিনা? আপনি দেখুন যে 91 সালে যখন বিএনপি বিজয় লাভ করে, তারপর কিন্তু আওয়ামী লীগ বলেছিল যে আমরা এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না, ধাক্কা দিয়ে ফেলে দেবো ইত্যাদি এরকম কথা। অর্থাৎ বিরোধী দল যখন এই ধরনের কথাবার্তা বলে সেটা এক ধরনের রাজনীতির মাঠকে গরম করে। যেহেতু আমাদের মতো দেশে স্বাভাবিকভাবেই সরকারের প্রতি অনেক রকম চাপ থাকে, মানুষের অনেক ধরনের চাহিদা সরকার পূরণ করতে পারে না নানান সীমাবদ্ধতার কারণে, বিরোধী দলের এইরকম একটা সুবিধাজনক অবস্থানে তারা থাকে। কিন্তু আমাদের যে বর্তমান বিরোধী দল, আপনি দেখুন যে ভাই 2001-এর কথা বললেন, 90-এর কথা বললেন, এইবারের কথা বলেন, 71-এর কথা কিন্তু বলেন না। এবং এই যে জামায়াতে ইসলামী, বিএনপির দোষগুলো যেমন আমরা আলোচনা করব, জামায়াতে ইসলামীর দোষগুলো তো আলোচনা করব। পুরো জাতির বিরুদ্ধে যেই দলটি দাঁড়িয়ে গিয়েছিল, আমরা কোন পর্যায়ে রাজনীতিকে নিয়ে গেলাম যে তারা এখন প্রধান বিরোধী দল।
বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে নাই, তারা এখন বাংলাদেশের কি হবে ভবিষ্যৎ সেটা তারা ঠিক করছে। এর চাইতে বড় নৈতিক অবক্ষয় কোন হতে পারে কোন একটা দেশের? তো আমরা সেখানে পড়লাম কেন? পড়লাম আমাদের এই রাজনৈতিক নানান রকম সীমাবদ্ধতার কারণে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের আপনি দেখেন কতগুলো সিদ্ধান্ত, সংবিধান সংস্কার পরিষদ, জি, এই 54-55 বছর পরে এসে আমাদের এমন কি সংবিধানে আপনারা যুক্ত করবেন যেটা একবার সংস্কার পরিষদ করতে হবে? 80 দশকে যখন এরশাদ সাহেব 10 বছর এখানে ক্ষমতা করলেন, এক স্বৈরাচার তিনি চালালেন, তখন কোন সংবিধান ছিল? আর এই শেখ হাসিনা যখন রাতের বেলা ভোট করলেন, কোন সংবিধান ছিল? সংবিধানে লেখা থাকে রাতে ভোট করা যাবে, আমিডামি ভোট করা যাবে, পুলিশের ট্রাক তুলে দেওয়া যাবে ছাত্রদের মিছিলে, এগুলো তো হয়েছে। অর্থাৎ সংবিধানে সব লেখা থাকে না। সংবিধান কে কিভাবে ব্যবহার করে সেটা হলো সবচেয়ে বড় কথা। এই গণতান্ত্রিক চর্চায় সরকারি দল বিরোধী দল আছে কিনা? বিরোধী দল সেই প্রশ্নগুলো কি করেছে? বিরোধী দল কি একবারও বলেছে প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাকে কেন আপনি নিয়োগ দিয়েছিলেন 194 জন শিশুর হত্যার বিচার চাই? বলেছে? বলেনি। কেন বলেনি? কারণ কৃতজ্ঞতার কারণে। এই কৃতজ্ঞতার মায়া পাশে যে তারা জড়িত, এবং তারা এখন এক ধরনের প্রীতি ম্যাচ খেলতে খেলতে, যখন বাংলা একটা কথা আছে, বসতে দিলে শুতে চায়, তারা এখন প্রধান বিরোধী দলে চলে আসছে। এখন তারা আর একটা ধাক্কা দিলেই প্রধান দলে পরিণত হবে। এই জন্য তারা এখন রক্ত দেবে ইত্যাদি। রক্ত এত সস্তা নয় যে আপনারা বসে থাকবেন শীতাতপ নিয়ন্ত্রণে আর শুধু বাংলাদেশের ছাত্রছাত্রীরা বারবার রক্ত দেবে। আমার মনে হয় যে এইবার এই ধরনের কথাবার্তা বললে জনসভায় কজন লোক পায় বিরোধী দল সেটা বুঝতে পারে। অনেক অনেক ধন্যবাদ দুজনকে স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন নতুন বাংলাদেশ। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।